সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দীপঙ্কর। আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষায়তনে তোমাদের হার্দিক অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য অর্থাৎ যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ের সাজেশান নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের পাঠ্য 4টি কবিতা রূপনারায়ণের কূলে, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে এবং মহুয়ার দেশ, এই 4টি কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছি। যে প্রশ্নগুলো এবছর তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। আমি আশাবাদী তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলি থেকেই প্রশ্ন কমন পাবে। প্রশ্ন আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে এই রকম সাজেশনমূলক আরও ভিডিও সবার আগে পেতে পারো। তাহলে চলো এবার আলোচনা শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় যে দুটি কবিতা থেকে এবছর প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে তা হলো রূপনারায়ণের কূলে আর আমি দেখি। রূপনারায়ণের কূলে কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন দেখো, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবি কেন জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন? এখানে কবির কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? অথবা আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন উদ্ধৃতিটির মর্মার্থ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন দেখো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? রূপনারায়ণের কূলে বলতে প্রকৃতপক্ষে কী বোঝানো হয়েছে? কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো। তৃতীয় প্রশ্ন দেখো, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে লেখো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবি সত্যকে কঠিন বলেছেন কেন এবং সেই কঠিন সত্যকেই বা কেন ভালোবেসেছেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কবি কিভাবে জীবনের এই সার সত্য উপলব্ধি করেছেন রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? অথবা সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্যে মৃত্যুতে সব দেনা শোধ করতে চাওয়ার অন্তর্নিহিত তাৎপর্যটি ব্যাখ্যা করো। অথবা মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, কার কাছে কার দেনা, এই দেনার স্বরূপ উল্লেখ করো। মৃত্যুতে তা কিভাবে শোধ হয়? 5 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। বক্তাকে তিনি রক্তের অক্ষরে কিভাবে আপনার রূপ দেখেছেন? অথবা রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, বক্তাকে উক্তিটিতে কবির কী ভাবনা প্রকাশ পেয়েছে? 6 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কূলে কবিতার মর্মবস্তু বা ভাববস্তু বা বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। অথবা দিতে পারে, রূপনারায়ণের কূলে কবিতাটিতে কবির যে জীবনবোধের, আত্মদর্শনের বা জীবন দর্শনের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। অথবা রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর উপলব্ধি আলোচনা করো। এই যে তোমাদের 6টা প্রশ্ন বললাম, এই 6টা প্রশ্ন খুব ভালো করে তোমরা উত্তরগুলো প্র্যাকটিস করে যেও। আমি নিশ্চিত এখান থেকে তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে।
এবার দেখো, যারা অনুসন্ধানী ও মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আমি আরও কিছু অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি, সেগুলো একটু দেখে রাখবে। 7 নম্বর প্রশ্ন দেখো, রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। 8 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে, কে কখন কিভাবে নিজেকে চিনেছেন, এর ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অথবা ঘুরিয়ে দিতে পারে, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, উদ্ধৃতিটির গভীর তাৎপর্য বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ জীবন সাহান্যে উপনীত হয়ে যা উপলব্ধি করেছেন তা নিজের ভাষায় লেখো। দেখো, বিশেষ দ্রষ্টব্য বলে দিয়েছি তোমাদের এখানে 1, 2, 3, 4 এবং 5 নম্বর দাগের প্রশ্নগুলোর উত্তর অবশ্যই প্রত্যেকেই তৈরি করে নেবে। অর্থাৎ প্রথম যে 5টা প্রশ্ন রয়েছে তোমরা সেই 5টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু করবে। আমি দেখি কবিতা থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো, দেখো প্রথম প্রশ্ন দেখো, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? অথবা সবুজের অনটন ঘটে। সবুজের অনটন বলতে কি বোঝানো হয়েছে? সবুজের অনটন ঘটার কারণ কি? এই সমস্যা দূর করার জন্য কবি কি পরামর্শ দিয়েছেন? অথবা শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? হাঁ করে সবুজ খাওয়ার তাৎপর্য কি? এখানে কবির কোন অভিপ্রায় ব্যক্ত হয়েছে? অথবা তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, কবির এই আহ্বানের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বক্তাকে ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে? তার দরকার কেন? অথবা আমার দরকার শুধু গাছ দেখা। বক্তাকে তার গাছ দেখা দরকার কেন? অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। কবি এখানে শুধু শব্দটি ব্যবহার করেছেন কেন? কবি অনন্তকাল ধরে কেন গাছ দেখতে চান? তৃতীয় প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির বৃক্ষপ্রীতি কিভাবে ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা আমি দেখি কবিতার মূল ভাব বা মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অথবা আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের পরিবেশ সচেতনতা কতখানি ধরা পড়েছে তা কবিতাটি অবলম্বনে লেখো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এবার যারা অনুসন্ধানী ও মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিছু অতিরিক্ত প্রশ্ন আমি দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন দেখো, আমি দেখি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, কবির এমন উক্তির কারণ কি? কবির জঙ্গলে যেতে চাওয়ার কারণ কি? 6 নম্বর প্রশ্ন দেখো, চোখ তো সবুজ চায়, দেহ চাই সবুজ বাগান, কবির এই মন্তব্যের সার্থকতা আমি দেখি কবিতা অবলম্বনে আলোচনা করো। অথবা আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক সম্বন্ধে যে আলোচনা করেছেন তা লিপিবদ্ধ করো। এবার দেখো, ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? দ্বিতীয় প্রশ্ন দেখো, আমি তা পারি না, কবি কি পারেন না, না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন দেখো, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে কবি কিভাবে নিজের অবস্থান প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, আমি তা পারি না, কবি কি পারেন না, এই প্রসঙ্গে কবি কি পারার কথা বলেছেন? 5 নম্বর প্রশ্ন দেখো, কেন তবে লেখা, কেন গান গাওয়া,
কেন তবে আঁকা আঁকি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? কবির এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবির এমন মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই 6টা প্রশ্ন তোমাদেরকে দিলাম ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে। তোমরা এই 6টা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করে যেও। এরপর দেখো মহুয়ার দেশ কবিতা থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। কবি কিভাবে মহুয়ার দেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশের যে চিত্র অঙ্কন করেছেন তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে। এখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? এখানকার পরিবেশ কবির মনে কীরূপ প্রভাব ফেলেছিল? তৃতীয় প্রশ্ন দেখো, মহুয়ার দেশ কবিতায় কবির আশা ও আশাভঙ্গের কাহিনী কিভাবে ব্যক্ত হয়েছে? চতুর্থ প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? 5 নম্বর প্রশ্ন দেখো, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? 6 নম্বর প্রশ্ন দেখো, মহুয়ার দেশ কবিতার নামকরণ কতদূর যথাযথ হয়েছে তা আলোচনা করো। এই ছিল আমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা কবিতার সাজেশন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।